দর্শক, জ্বালানি সংকটের সবশেষ খবরাখবর জানার চেষ্টা করব। রাজধানীর আসাদ গেটে যেতে চাই সহকর্মী আহমেদ সোহাগ সেখান থেকে যুক্ত আছেন। সোহাগ, আসাদ গেটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? লম্বা লাইন দেখতে পাচ্ছি গাড়ির। হ্যাঁ ইসরাত, আসাদ গেটে সকাল থেকেই এখানে দুটো পাম্প রয়েছে। রাস্তার পূর্ব পারে একটি, রাস্তার পশ্চিম পারে একটি পাম্প রয়েছে। দুটো পাম্পেই গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এই যে পশ্চিম পারে যে পাম্পটাতে আমরা রয়েছি এখন, সেই পাম্পটার দুই সাইডে দুটো লাইন করা হয়েছে। এদিকে দক্ষিণ পাশে যে সড়কটা লাইনটা দেওয়া হয়েছে, সেই সিরিয়ালটা হচ্ছে বাইসাইকেলের জন্য। আর এইদিকে উত্তর দিকে যে সিরিয়ালটা দেওয়া হয়েছে, সেই সিরিয়ালটাও প্রায় আধা কিলোমিটার ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে শুরু করে গণভবন এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল যেটা রয়েছে সেটা ছাড়িয়ে গিয়েছে, এমনটাই কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আর এর অপর পাশে, রাস্তার পূর্ব পাশে যে পাম্পটি রয়েছে সংসদ ভবনের পাশে লাগানো, সেই পাম্পটাতে কিন্তু আমরা দেখেছি আসাদ গেটের এখান থেকে শুরু করে একদম সংসদ ভবনের যে উত্তর প্লাজা যেটা আছে, সেই উত্তর প্লাজার জিয়া উদ্যানের যে প্রবেশমুখ পর্যন্ত প্রায় 1 কিলোমিটারের চেয়েও বেশি দীর্ঘ একটি লাইন আমরা সেখানে দেখতে পেয়েছি। এ সকল গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা এই যে তেল নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। তারা যেটা জানাচ্ছেন যে তাদের যে দৈনন্দিন কর্মঘণ্টা, এই কর্মঘণ্টার একটি বড় অংশ বা বড় সময় তাদের অতিক্রান্ত হয়ে যায় কেবল এই তেল নিতে গিয়ে। আপনারা দেখবেন যে আর তারা অভিযোগ যেটা করছেন যে পাম্প মালিক যারা রয়েছেন তারা মজুত করছেন, এবং সরকার যে কথা বলছেন, সরকার বারবার জানাচ্ছেন যে দেশে তেলের সংকট নেই, তেল যথেষ্ট পরিমাণ আছে। কিন্তু পাম্প মালিকরা ওইদিকে আবার তারা জানাচ্ছেন যে ডিপো থেকে তারা যথেষ্ট পরিমাণ তেল তারা পাচ্ছেন না। সব মিলিয়ে আসলে এখানে এই যে সংকটময় আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটের জন্য আসলে দায়ী কে, এটা নিয়ে আসলে এখন প্রশ্ন উঠছে যে প্রকৃত দায়ী কে হবে। আর এখানে যা পাম্প মালিক যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে এটার জন্য দায়ী মূলত গ্রাহকরা অতিরিক্ত তেল নেয়ার যে তাদের যে আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে অন্যতম দায়ী। ইসরাত, ধন্যবাদ আপনাকে সোহাগ। সহকর্মী আহমেদ সোহাগ যুক্ত হয়েছিলেন রাজধানীর আসাদ গেট থেকে। দর্শক, এবার ঢাকার বাইরের চিত্র জানার চেষ্টা করব। বরিশাল এবং খুলনা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমে যেতে চাই বরিশালে সহকর্মী কাউসার হোসেনের কাছে। কাউসার, বরিশালের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? জ্বালানি সংকট তো সারা দেশ জুড়েই, সেখানকার কি অবস্থা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হ্যাঁ ইশরাত, বরিশালও ঠিক একই অবস্থা। বরিশালের পাম্পগুলোতে তেল রয়েছে, সেখানে বাইক সহ অন্যান্য যে যানবাহন রয়েছে, সেই যানবাহনের কিন্তু বেশ একটা ভিড় রয়েছে। এবং আরেকটি বিষয় পাশাপাশি সেটি হচ্ছে যে বিভিন্ন পাম্পে কিন্তু তেল নেই, অর্থাৎ তেল তারা দিতে দিতে এখন সেই পাম্পগুলোতে তেল শূন্য রয়েছে এবং সেখানে নতুন করে কোনো তেল লোড করা হয়নি। আমি যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে পাচ্ছেন যে বেশ বাইক মোটরসাইকেলের দীর্ঘ সারি রয়েছে। এই সারি কিন্তু এর আগেও আমি যখন সকালে এখান থেকে গিয়েছি তখনও দেখেছি যে দীর্ঘ সারি। এবং এখানের যারা কর্মী রয়েছেন পাম্পের, তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে মধ্যরাত অর্থাৎ রাত 12টা পর্যন্ত একই রকমভাবে তেলের জন্য লাইন দিয়ে মানুষজন এইভাবে নিচ্ছে এবং নেওয়ার ফলে তাদের কিন্তু নিজেরাও ক্লান্ত হয়ে পড়ছে। কিন্তু আসলে মানুষের ভিড় যেটি, এই ভিড় কিন্তু কমছে না। এবং আমরাও দেখছি যে একটার পর একটা মোটরসাইকেল বের হলেও আবার নতুন করে তার সাথে যুক্ত হচ্ছে এবং এই লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমি যে পাম্পটিতে রয়েছে এখানে কিন্তু পেট্রোল দেওয়া হচ্ছে, অকটেন নেই বলা হয়েছে। এবং এটার ঠিক অপর পাশে আরেকটি পাম্প রয়েছে, ফিলিং স্টেশন, সেখানে কোনো তেলই নেই। তো এই অবস্থায় যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা যেমনটি বলছেন যে তারা নিজেরাও চেষ্টা করবেন যেন অতিরিক্ত তেল কেউ বহন না করে, অতিরিক্ত মজুদ চেষ্টা না করে। তবে আরেকটি বিষয় যেটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটি দাবি করেছে যে তারা মূলত যে পরিমাণ তেল এর আগে সাধারণ সময় যে পরিমাণ তেল এখানে লোড করতো এবং তারপরে সেটি বিক্রি করতো, তার থেকে এখন তারা কম তেল পাচ্ছে, যার ফলে তাদেরকে দিতেও বিঘ্ন ঘটছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইশরাত। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। বেল্লাল হোসেন সজল যুক্ত আছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে। বেল্লাল, জানাবেন খুলনার কেমন চিত্র দেখছেন? জ্বালানি সংকট সেখানে কতটা তীব্র? দেশব্যাপী যে জ্বালানি তেলের সংকট বা এই অস্থিরতার পরিবেশ, সেই পরিবেশ নিয়ন্ত্রণে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম একটি ট্যাগ অফিসার নিয়োগ। আজকে সকাল থেকে আমরা দেখছি খুলনার জেলা এবং মহানগরের 35টি ফিলিং স্টেশনের 35 জন সরকারি কর্মকর্তাকে ট্যাগ
অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছেন দিনে 3 বার এই যে ট্যাগ অফিসাররা ফিলিং স্টেশনে কি পরিমাণ তেল আসছে, কি পরিমাণ সরবরাহ হচ্ছে এবং সেই ধরনের তদারকি সেটি কিন্তু রাখছেন। এবং এর মধ্যে প্রতিনিয়ত যেটি বলার যে গ্রাহকদের পর্যায়ে যে প্যানিক, তার ফলে কিন্তু গ্রাহকরা প্রতিনিয়ত তেল সেটি কিন্তু নিতে আসছেন। এবং বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার ফলে প্রতিদিন 200 থেকে 300 টাকা তারা তেল পাচ্ছে। সারাদিন ঘুরে পুনরায় আবারও দীর্ঘ লাইন সেটি কিন্তু দিতে হচ্ছে। আমরা অনেক গ্রাহকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। সকালে একবার অফিসে যাওয়ার সময় কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, আবার অনেকে অফিস থেকে ফেরার পথেও দাঁড়িয়ে আছেন। কর্মঘণ্টা সেটি কিন্তু এক হিসেবে লস হচ্ছে। পাশাপাশি যেটি দেখা যাচ্ছে সংঘাত সেটি কিন্তু রূপ নিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা দিচ্ছে এবং এই দীর্ঘ লাইনের ফলে আপনি দেখতে পাচ্ছেন নগরী পাওয়ার হাউস মোড়ে যানজট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করছে। পাশাপাশি যেটি বলা যাচ্ছে যে অনেকেই তেল মজুত করার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা বিভিন্ন জায়গায় তদারকি করছেন, মজুদ তেল পাচ্ছেন কিনা সেই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। পাশাপাশি এই সুযোগটিকে অনেকেই কিন্তু কাজে লাগাচ্ছে। তেলের দাম বৃদ্ধি পাশাপাশি তেল কম দেওয়া সেটি কিন্তু অভিযোগ খুলনায় পেয়েছে। তো সব মিলিয়ে ইস্তাত, খুলনা থেকে আমার যে তেলের যে অস্থিরতা এই ছিল সব শেষ। ধন্যবাদ আপনাকে বেল্লাল। 2 সহকর্মী যুক্ত হয়েছিলেন বরিশাল এবং খুলনার খবরাখবর জানছিলাম।